নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে। আমি কিছুদিন যাবৎ পড়ছি দেবাশিস দত্ত রচিত উপন্যাস লকডাউন। আজ অন্তিম পর্ব। আমি প্রথমেই ধন্যবাদ জানাই তাঁদেরকে যারা দীর্ঘদিন ধরে আমার সাথে রয়েছেন এই উপন্যাসটি শোনার জন্যে। আমি অন্তিম পর্ব শুরু করার আগে জানিয়ে রাখি, উপন্যাসটির টানটান রহস্য রোমাঞ্চ শুরু থেকে ছিল এবং আজকের এই অন্তিম পর্ব পর্যন্তই সেই টানটান উত্তেজনা আপনারা শুনতে পাবেন। থাকুন আমার সাথে। শুরু করছি আজকের অষ্টম পর্ব, অন্তিম পর্ব। বাঁদিকে জনপদ ভেদ করে একটা রাস্তা এগিয়েছে, ডান দিকে সরু নদী চলেছে রাস্তার হাত ধরে। আজ পাহাড়ের বুকে সেই ধোঁয়ার নির্দেশ নেই। এর মধ্যে স্পটটা খুঁজে পাওয়া কঠিন। পপলার আর উইলোর বনে সন্ধ্যার ছায়া নেমেছে। গাড়িটা সাইড করে ক্যামেরা বার করলাম। ওয়াইড, মিডশট আর ক্লোজ আপ মিলিয়ে বেশ কিছু ছবি আছে। 2 মাস আগে মোটামুটি এইখানে দাঁড়িয়েই তুলেছিলাম। ভালো করে দেখে জায়গাটা আন্দাজ করা গেল। এবার আসাদকে স্টিয়ারিং ছেড়ে দিয়ে ক্যামেরা নিয়ে পড়লাম। কিছুক্ষণ পর পর ছবি দেখে জায়গাটা লোকেট করতে চেষ্টা করছি। অনেকটা পথ এসে সেই জায়গাটা চিনতে পারলাম, যেখান থেকে ভেড়া আর ছাগলের পাল তাড়িয়ে নিয়ে চলা বাচ্চা ছেলে দুটো আমাকে চড়াইয়ের পথ দেখিয়েছিল। রাস্তার পাশে পাহাড়ের গা ঘেঁষে গাড়ি পার্ক করে 3 জনে চড়াই শুরু করলাম। বরফ গলে গলে বিভিন্ন জায়গায় সবুজ পেরিয়ে পড়ায় বাতাসে অক্সিজেন বেড়েছে। আকাশের লাল আলো বিলীন হয়ে কালচে নীল রং দেখা দিয়েছে। একটু পরেই মিহি জ্যোৎস্নার আভা স্পষ্ট হবে। বাতাসের জোর বহুগুণ বেড়ে গেছে। এর মধ্যে দিয়ে মোটামুটি সোজা পথে চড়াই করতে হবে। ট্রেকিং স্টিকের ডগা পাথরে ঠুকে পাতলা বরফের কাঠিন্য বিচার করে এগোচ্ছি। ওদের বলেছি নিখুঁতভাবে আমার পদক্ষেপ অনুসরণ করতে। হঠাৎ মাথার ওপর ভীমরুল ওড়ার মতো একটা শব্দ শুনতে পেলাম। এখানে তো কোনো কাঠের ফাটলে বাতাস ঢোকার শব্দ পাওয়ার কথা নয়। ওপরে তাকিয়ে ঝুপসি হয়ে থাকা পাইন নিডল ভেদ করে কিছুই দেখতে পেলাম না। ডক্টর বারি চাপা গলায় ছেলের উদ্দেশ্যে বললেন, ফাইনালি तुम्हारा मामूजान अपने बंदे तैनात कर ही दिए। আমি কেঁপে উঠলাম। ফিসফিস করে বললাম, সর্বনাশ, হে আপনি কি করেছেন? ওখানে কেউ সামান্য রিস্ক টের পেলে রুখসতকে হোস্টেজ বানাবে। ওরা পারে না এমন কিছু নেই। আসাদ জানালো, ওর মামুজান লাদাখ টেরিটরির সিআরপিএফের আইজি। তার নির্দেশে কার্গিল ডিভিশন থেকে ফোর্স অ্যাক্টিভেট করা হয়েছে। বুঝতে পারলাম ড্রোন দিয়ে আমাদের ওপর নজরদারি চলছে। ইনফ্রারেড ক্যামেরা কাজ করছে। চট করে হাতের ইশারায় ড্রোনটাকে উপরে নিয়ে যেতে ইঙ্গিত করলাম। বারবার কানে হাত দিয়ে বোঝালাম শব্দ শোনা যাচ্ছে। কয়েকবারের চেষ্টায় কাজ হলো। ঝট করে উচ্চতা বাড়িয়ে ড্রোনটা উঁচুতে উঠে গেল। প্রায় 1.25 ঘন্টা ট্রেক করে গন্তব্যস্থলের মোটামুটি কাছাকাছি পৌঁছতেই উত্তেজনা বেড়ে গেল। যদি এই একদিনে মারাত্মক কিছু ঘটে গিয়ে থাকে, ইয়াসিনের আকস্মিক বেপাত্তা হবার খবরটা যদি ওর 2 ভাই ইয়াকুব আর ইবাদতের কাছে পৌঁছয়, ওরা তো
তার বিষয় খোঁজ নিতে প্রথমেই এখানে আসবে। মনে মনে বললাম, ভগবান, আমি না হয় অবিশ্বাসী, কিন্তু মেয়েটা তো তোমার উপর চিরদিন আস্থা রেখেছে। আল্লাহ মেহেরবান, তুমি ওকে রক্ষা করো। গত 2 মাসে অন্তত 100 বার এখানে এসেছি। আশেপাশে প্রতিটি গাছ, পায়ের নিচের পাথর সব চেনা। জ্যোৎস্নার ঝাপসা আলোয় বাড়ির ওপরে পুরনো টিনের চালটা দেখা যাচ্ছে। হাতের ইশারায় ওদের সম্পূর্ণ নিঃশব্দে পা ফেলার নির্দেশ দিলাম, আর 5 ফিট উঠে বাঁয়ে কয়েক পা গিয়ে ডান দিক ঘুরলেই ওদের বাড়ির সামনের চাতালটায় এসে পৌঁছব। এই জায়গাটা একটু অন্ধকার। পাতার আড়াল ভেদ করে চাঁদের আলো পৌঁছতে পারছে না। একটু পিছিয়ে ডক্টর বাড়ির হাতটা ধরলাম। উনি ধরলেন আশাদের হাত। পা টিপে টিপে চাতালটার সামনে আসতেই 3 জনের রক্তে এপিনেফ্রিন সার্জ ঘটে গেল। পলকে হার্টবিট 100 ছাপিয়ে গেছে। চাতালের ওপর প্রায় পাশাপাশি 2টি দেহ পড়ে আছে। রক্ত বেরিয়ে সাদা নুড়ি পাথরের ওপর কালো চিটে গুড়ির মতো শুকিয়ে রয়েছে। ঝিঁঝি পোকার প্রেমের গান আর ঝোড়ো বাতাসে পপলার পাতা শিরশিরানি ছাড়া আর কোনো শব্দ নেই। পোশাক দেখে আন্দাজ করা গেল এরা পুরুষ, আর আকৃতি দেখে আমার অবচেতনে শুধু 2টো নামই মনে এসেছিল, ইয়াকুব আর ইবাদত। চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে স্পষ্ট এদের হাতে বা আশেপাশে কোনো অস্ত্র নেই। দেহের অবস্থান দেখে পরিষ্কার ওরা বেরিয়ে যাওয়ার সময় ঘর থেকে ওদের ওপর গুলি ছোঁড়া হয়েছে। তার মানে আমার সন্দেহই সত্যি। ইয়াসিনের সন্ধানে ওরা এখানে এসেছিল, ফিরে যাবার সময় ওদের গুলি করা হয়েছে। কিন্তু ওদের মারল কি? রুকসাত? তাছাড়া আর কি? নির্ঘাত শত্রুর শেষ রাখতে চাইনি। ঘরের ভেতর শোলার লণ্ঠনটা জ্বলছে না। ওটা হয়তো গতকাল রোদে বসানো হয়নি। গাছের আড়াল থেকে বারান্দার অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পকেট হাতড়ে মোবাইল বের করলাম। সাহস করে টর্চটা জ্বালতেই বারান্দার অন্ধকার ভেদ করে খড়খড় খড়খড় কর্কশ ধাতব শব্দ। বুকটা ছ্যাঁক করে উঠল। সাথে সাথে রুকসাতের হিংস্র কণ্ঠের চিৎকার, তোমরাও আলতাফের মৃত্যুর খবর দিতে এসেছ তো? তোমরাও জাহান্নামে যাও। আমরা বিস্ফারিত চোখে দেখলাম ঘরের দরজা আগলে মাটিতে থেবড়ে বসে আছে রুকসাত। হাতের কালাশনিকভ আমাদের দিকে তাক করা। আমি ওর দিকে এগোতেই আবার সেই শব্দ, খড়খড়। রুকসাত ট্রিগার টানলেই রোটারটা শব্দ করে ঘুরছে। ফায়ারিং হচ্ছে না। হবেই বা কি করে? ম্যাগাজিন তো ইয়াকুব আর ইবাদতের উপর খালি করা হয়ে গেছে। টপ টপ করে ওদের 2 জনের হাতেও মোবাইল টর্চ জ্বলে উঠেছে। শুনতে পেলাম ভীমরুলের ডানার শব্দ দ্রুত গতিতে মাথার উপর নেমে আসছে। ডক্টর বাড়ি আর আসাদ আকাশের দিকে থামস আপ দেখিয়ে ঘরের দিকে ছুটে গেলেন। 4 বছরের বিচ্ছেদ শেষে আবেগের মহাবিস্ফোরণ হবার জমি তৈরি। কিন্তু দেখলাম রুকসাত কাত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। গভীর মানসিক চাপে ও সেন্সলেস হয়ে গেছে। এই ঘরের ভূগোলটা পরশু রাতেই জেনেছি। মোবাইলের আলো ভরসা করে ছুটে গিয়ে রান্নাঘর থেকে 2টো কুপি জ্বালিয়ে আনলাম।
অচৈতন্য রুকসতকে ওরা ধরাধরি করে চারপাইতে এনে শুইয়ে দিয়েছে। ডক্টর বাড়ি পালস চেক করে বিড়বিড় করে বললেন, ভেরি ফিবল। হবে নাই বা কেন, কাল হয়তো কিছুই খাওয়া হয়নি। অদক্ষ হাতে রান্না খুপড়ি হাতড়ানোর পর একটা পাত্রে খানিকটা দুধ পাওয়া গেল, প্লাস্টিক জারে চিনি ছিল। একটু কসরত করে স্টোভ জ্বালালাম। হঠাৎ শুনি স্টোভের শোঁ শোঁ শব্দ ছাপিয়ে ভীমরুলের বোঁ বোঁ শব্দটা কাছে চলে এসেছে। মুখ বাড়িয়ে দেখি ছাই রঙের একটা ছোট ড্রোন দরজার কাছে নেমে এসেছে, ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কয়েক সেকেন্ড স্থির হয়ে ভেতরের সিচুয়েশনটা বুঝে নিয়ে সেটা দ্রুত ফিরে গেল। ডক্টর বাড়ি ওর গালে কয়েকটা টোকা দিতেই রুকসতের জ্ঞান ফিরল। ধড়মড় করে উঠে বসেনি, চিত হয়ে শুয়ে ফ্যাল ফ্যাল করে সবার মুখের দিকে তাকিয়ে কিছু খুঁজতে চেষ্টা করছে মেয়েটা। তবে কি ওদের চিনতে পারছে না? টেম্পোরারি মেমারি লস হচ্ছে? ডক্টর বাড়ি উদ্বিগ্ন গলায় বললেন, আমাদের চিনতে পাচ্ছিস না রুখু? আমি তোর আব্বু, ও তোর ভাইয়া আসাদ। আসাদ কাছে ঝুঁকে পড়ে বলল, আমাকে চিনতে পারছিস না আপা? আমি আসাদ, তোকে ফিরে পাবো জানতাম, সেই জন্যে এতদিন চুল দাড়ি ছাঁটাইনি। এবার বাড়ি ফিরে চল আপা, তোর পথ দেখতে দেখতে আম্মির চোখের পানি শুকিয়ে গেছে। রুকসত যেন সব শুনেও কিছু শুনছে না। একটা গ্লাসে দুধ ঢেলে নিয়ে এলাম। ডক্টর বাড়ি নিজ হাতে খাইয়ে দিলেন। ও বিনা বাক্য ব্যয় সবটুকু দুধ খেয়ে নিল। সারাদিন হয়তো না খেয়ে আছে। আমরা বুঝতে পারছি এই ঠান্ডায় আর ফাস্টিংয়ে ওর নিউরনগুলো ঝিমিয়ে গেছে। একটু পরেই স্বাভাবিক রিয়াকশনে ফিরে আসবে। চারপাইয়ের মাঝে হাঁটুতে চিবুক রেখে বসে রয়েছে রুকসত। আসাদ কিছু বলতে চাইছিল। ডক্টর বাড়ি ওকে হাতের ইশারায় শান্ত হতে বললেন। এই অবস্থায় ব্রেনকে তাড়াতাড়ি অ্যাক্টিভেট করলে একটা ইমোশনাল আউটবাস্ট হতে পারে। পিতৃসত্তাকে কয়েক যোজন পেছনে ফেলে তার চিকিৎসক সত্তা সামনে এগিয়ে এসেছে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। ও ধীরে ধীরে মুখ তুলল। স্বগতোক্তির মতো করে থেমে থেমে বলতে লাগল, ওরা মাল নিতে বা দিতে আসেনি, এসেছিল ইয়াসিনের খোঁজে। আমাকে খুব ভয় দেখালো। ইয়াসিন কোথায় আমি জানবো কিভাবে? মুখে মারলো, মাটিতে ফেলে বারবার লাথি মারলো। ফেরার সময় বলল, আলতাফ নাকি এই দুনিয়ায় নেই। তখন ওরা খুব খুশি ছিল, খুব খুশি, যেন কেল্লা ফতে হয়েছে। সব জাহান্নামের কীট, দুজনকেই জাহান্নামে ফেরত পাঠিয়েছি। এতটুকু বলে হাঁটুতে মুখ গুঁজল রুকসত। আলতাফ আমাকে ছেড়ে যেতে পারে না, কখনোই না। ডক্টর বাড়ি ওর মাথার উপর হাত রাখলেন। তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, দেখো বেটা, জিহাদিরা মাথায় কফন বেঁধে জীবন কাটায়। তুমি তো তবু 4 বছর আলতাফের সঙ্গ পেয়েছ। আল্লাহ তোমার জন্য ওইটুকু সুখ নসিব করেছিলেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাও। কান্না ভেজা গলায় রুকসত বলল, এই বেমকসদ জীবন নিয়ে আমি কি করব? জীবনের একটা পলও বেমকসদ নয়, তাকে বেমকসদ হতে দেয়াই হলো গুনহা। তুমি আমাদের সাথে ফিরে যাবে,
সেখানে তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, তাকে আল্লাহর দিন মানো। রুখসাত দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। শয়তান ইয়াসিন আমাকে। আমরা সব জানি বেটা, তুমি আমাদের কাছে আল্লাহর তোফা, গুলে জান্নাত। তা কি কখনো নাপাক হয়? তোমার চাচু, ফুফু, মামুজান, ভাই বোনেরা সবাই তোমার পথ চেয়ে বসে আছে। গেট রেডি ডিয়ার, উই হ্যাভ টু লিভ দিস প্লেস সুন। ফিরে চল আপা, আমি তোর পথ চেয়ে অপেক্ষা করছে। তোকে আবার ইউনিভার্সিটি টপ করতে হবে, পাশ থেকে বলে ওঠে আসাদ। ভাবতে পারছি না, শুধু ভালোবাসার টানে কত বড় মূল্য দিতে হলো মেয়েটাকে। আমি এখানে লকডাউনে আটকে না পড়লে তিনটে শয়তান ওকে স্রেফ যৌনদাসী বানিয়ে এই পাপের কুঠুরিতে আটকে রাখত। যে কোনো বাধা এলে তাকে খতম করে খাদে ফেলে লেপার দিয়ে লাশ লোপাট করা ওদের কাছে নিতান্তই ছেলে খেলা। ফোর্স আসার আগেই যে কোনো মূল্যে রুখসতকে নিয়ে নেমে যেতে হবে। দরজার পাশে পড়ে থাকা কালাশনিকভ আর 9mm পিস্তলটা তুলে ওদের পোশাক দিয়ে ভালো করে মুছে লাশ দুটোর পাশে ফেলে দিলাম। আমি বুঝে গেছি এই অবস্থায় ওর পক্ষে লম্বা ট্রেকিং অসম্ভব। আসাদকে নিয়ে আস্তাবলে এলাম। ঘোড়া দুটোর লাগাম পরানোই ছিল, কিন্তু জিন বাঁধা ছিল না। টর্চের আলো ধরে দেখলাম জিন দুটো সেট করা অবস্থায় গরাদের গায়ে ঝোলানো আছে। প্রয়োজন অনেক বড় শিক্ষক। অদক্ষ হাতে জিন দুটো পরিয়েও ফেললাম। 2 মাস ধরে গোড়াগুলোর সাথে রাত কাটানোর সুফলটা আজ পাওয়া গেল। পেটের তলা দিয়ে ঘুরিয়ে বেল্টটা ঠিকভাবে আটকানোর সময় ওরা তেমন আপত্তি করল না। কাঠের স্তূপের ওপর আমার পরিত্যক্ত শয্যায় কম্বল দুটো তেমনভাবেই বিছানো ছিল। দ্রুত হাতে ভাঁজ করে স্যাডেলের ওপর পেতে আসনটা একটু আরামদায়ক বানিয়ে দিলাম। রুখসত আর ডক্টর বারিকে দুটো ঘোড়া চড়িয়ে আমি আর আসাদ তাদের পেছনে পেছনে উতরাই আরম্ভ করলাম। চাঁদের আলো মাখা রূপালি পপলার আর পাইন বনের আড়ালে পড়ে রইল সেই অভিশপ্ত মৃত্যুপুরী। NH1 ধরে তীব্র গতিতে শ্রীনগরের দিকে ছুটে চলেছে একটা সাদা ইকোস্পোর্টস। আসাদ সম্ভবত আজ রাতেই পার্লারে যেতে চায়। পেছনে বাবার কোলে মাথা রেখে শিশুর মতো ঘুমিয়ে আছে রুখসত। আমারও ঘুম আসছে, কিন্তু ড্রাইভারের পাশে বসে ঘুমোতে নেই যে। পরদিন সকাল হতেই নিঃশব্দে শ্রীনগর ছেড়েছি। দুপুরে নিউদিল্লি এয়ারপোর্টে কলকাতার ফ্লাইট ধরব বলে বসে আছি। নিউজপেপার হোল্ডারে একটাই খবরের কাগজ উপেক্ষিত পড়েছিল। টেনে নিয়ে চোখ বোলাতে লাগলাম। প্রথম পাতায় দেশ বিদেশের করোনা পরিস্থিতির দুঃসহ খবর। তার মাঝে বাম কালামে একটা খবর রয়েছে। লাস্ট নাইট ইন দ্রাস ভ্যালি 2 Kashmir militants, namely Yaqub and Ibadat Khan, were gunned down by CRPF commandos after a long exchange of fire. Another militant, Yasin Khan, slipped into a deep gorge while trying to escape from the approaching armed forces. His body is yet to be traced from the dense forest down the river bed. Huge arms and ammunition along with a bulk of narcotics were seized from their hideout.
বাহ, গ্রেট! রুখসাতের মামুজান তাহলে খবরটা এভাবে সাজিয়েছেন। বাধাই হো, ওর টিমের একটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড না জুটে যায়। স্ক্রিনে বিভিন্ন উড়ানের লিস্টে ইন্ডিগো 6C-786 বোর্ডিং লেখাটা ফুটে উঠেছে। কাগজটা ভাঁজ করে হোল্ডারে রেখে বোর্ডিং গেটের দিকে এগোলাম। সিটে বসেই চোখ বন্ধ করতে হবে। পরপর 3 রাতের ঘুম ডিউ রয়েছে। সমাপ্ত। ধন্যবাদ জানাই সবাইকে যারা শুনলেন লকডাউন উপন্যাস। শেষ হল লকডাউন উপন্যাস। আবারও কোনো ভালো উপন্যাস, গল্প, ভালো কবিতা নিয়ে চলে আসব আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন পাশের জনকে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাই।